অফিসের একজন কলিগ করোনায় আক্রান্ত হয়েছেন, কিন্তু তারপরেও সেখানে অফিস করতে চাচ্ছেন না অন্যান্য যারা সহকর্মী রয়েছেন তারা। তারা ভাবছেন যে সেখানে অফিস করলে হয়তো তারাও করোনায় আক্রান্ত হতে পারেন, অথচ তিনি আইসোলেশনে আছেন। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে অনেকেরই অনেক জিজ্ঞাসা থাকছে, যেমন জিজ্ঞাসা হতে পারে এরকম যে মৃত ব্যক্তির দেহ থেকে কি আদৌ করোনা ভাইরাস ছড়ায় কিনা, অথবা গলায় করোনা ভাইরাস কতদিন আটকে থাকে। এ ধরনের নানা ধরনের প্রশ্ন, নানা ধরনের উত্তর, সবকিছু নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান। শুরু হয়ে গেল প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আজকে আমাদের সাথে আছেন দুজন অতিথি। একজন হলেন ডাক্তার রিয়াজ মোবারক, আইসোলেশন বিভাগের প্রধান, ঢাকার শিশু হাসপাতাল, এবং আরেকজন অস্ট্রেলিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে জুমের মাধ্যমে ডক্টর তন্ময় চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমরা দুজনের সঙ্গে কথা বলবো। ডক্টর রিয়াজ মোবারক, আপনাকে স্বাগত নিউজ 24-এ। অনেক ধন্যবাদ। আমরা ডক্টর তন্ময় চৌধুরী নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকেও স্বাগত নিউজ 24-এ। আপনাদেরকে স্বাগত। আচ্ছা, আমরা প্রথমে একটু ডক্টর রিয়াজ মোবারক আপনার কাছে যেতে চাই যে আমরা গতকালকে পর্যন্ত যা দেখলাম যে আসলে প্রতিদিনই এই মৃতের সংখ্যা বা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই কম বেশ বাড়ছে, এবং একটা ব্যালেন্স অবস্থার মধ্যে একেবারেই বলা যাচ্ছে না, বা মানে একটা নির্দিষ্ট ছোট ছোট লাফ দিয়ে সংখ্যা বাড়ছে। এই সংখ্যা বাড়ার আসলে কারণটা কি মনে করেন আপনি? এই সংখ্যাটা এমনিতেও বাড়ত। তো আমাদের যে লকডাউন খুলে দেওয়ার জন্য যে বেড়েছে এটা আমি বলবো না, যে এই সংখ্যাটা এমনিতেই বাড়ত। কারণ আমরা সারা পৃথিবীর যে এই প্যান্ডেমিকটা যদি পর্যবেক্ষণ করি বিগত দিনগুলোতে, স্পেশালি ইউরোপ কিংবা আপনার ধরেন আমেরিকাতে, তাহলে আমরা দেখছি যে এই একটা নির্দিষ্ট সময়ের পরে এই ভাইরাসের আক্রমণটা বাড়তে থাকে, লাফিয়ে বাড়তে থাকে। এবং ইউরোপে এবং আমেরিকাতে যেভাবে লাফিয়ে বেড়েছে, আমাদের এখানে সেই ধরনের নাম্বারস কিন্তু আমরা পাচ্ছি না এখনও। আমরা যদিও ইন্ডিয়াকে বলছি এখন 4th পজিশনে আছে, তারপরেও কিন্তু আমরা কিন্তু এখন দেখছি যে আমাদের মূলত দেখতে হবে সংক্রমণের ব্যাপারটা, যে কতগুলি সংক্রমণ হচ্ছে। আমরা যত বেশি টেস্ট করছি তত বেশি সংক্রমণ পাচ্ছি, এবং আমরা দেখছি যে মৃতের সংখ্যা আমাদের খুব স্লো পেসেই কিন্তু আগাচ্ছে। কারণ 42, 40, 37, তারপরে 46 এই ধরনের ম্যাক্সিমাম আমরা করছি, কিন্তু লাভ দিয়ে কিন্তু আমরা 100 বা 150-তে চলে যাচ্ছি না। তারপরে আমি বলবো যে এটা কোনো লকডাউন খুলে দেয়া হয়েছে এবং মানুষকে স্বাভাবিকভাবে চলতে দেওয়া হয়েছে কিছু সংখ্যক মানুষকে। এর মাঝখানেও যেটা হয়েছে যে আপনার কতগুলি জোনে, যেটা আমরা নতুন করে তৈরি করেছি, যে রেড জোন, ইয়েলো জোন, এই ধরনের কতগুলি 3টে জোন যে আমরা তৈরি করেছি, গ্রিন জোন। তো এই জোনগুলি ভাগ করাতে আমরা দেখতে পাচ্ছি যে ওই জোনগুলিতে বেশি বেশি হচ্ছে, এবং ওই জোনগুলির প্রতি আমরা টেক কেয়ার, লোকালিও কিছু কিছু লোকজন, যে লোকাল যারা নেত্রী স্থানীয় লোক, তারা প্লাস সরকার মিলে কিন্তু তারা এই জোনগুলিকে রক্ষা করার, মানে রেড জোনগুলিকে রক্ষা করার চেষ্টা করছে। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু ভাইরাস কিন্তু বয়স মানছে না। আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে ভাইরাসটা আক্রমণ করলে ইয়াং বয়সের লোকজনকেও মেরে ফেলছে। কারণ এখানে আমাদের চিন্তা করতে হবে যে সব ভাইরাসের স্ট্রেইন এক না, সবগুলো ভাইরাস কিন্তু একরকম ভাইরাস আমাদের আক্রমণ করছে না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর আরেকটা হলো ভাইরাল লোড, হয়তোবা অনেক বেশি ভাইরাস একসঙ্গে আক্রমণ করছে, একসঙ্গে ঢুকে যাচ্ছে, এবং সেই কারণে হয়তো সে বেশি খারাপ হয়ে যাচ্ছে। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা একটু ডক্টর তন্ময় চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, যিনি আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। ডক্টর তন্ময় চৌধুরী, আমাদেরকে একটু বলবেন যে সামাজিক যে দূরত্ব, যেটিকে বলা হচ্ছে সামাজিক দূরত্বায়ন বা সোশ্যাল ডিস্টেন্সিং, সেই জিনিসটি আসলে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ায় দুটো দেশের পার্সপেক্টিভে আসলে কেমনভাবে আপনি কতখানি দেখতে পাচ্ছেন যে আসলে বাংলাদেশ কি করছে এবং অস্ট্রেলিয়া কি করেছে? আসলে আমার যেটা মনে হয় যে সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্স থিওরিটিক্যালি বাংলাদেশ এবং আপনারা শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। যে থিওরিটিক্যালি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দুজনই প্রায় এক্স্যাক্টলি সেম কাজই করছে, তার ভিতরে কোনো ডিফারেন্স নেই। আসলে কি অনেক সময় চাইলেও মানুষের মধ্যে দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না।
যেমন ধরুন অস্ট্রেলিয়ায় গতকাল আমরা প্রায় 6 জন লিফটের সামনে দাঁড়িয়েছিলাম, একজন করে 6 জনকে একতলা থেকে 6 তলায় উঠতে প্রায় আমাদের আধা ঘন্টার মতো লেগে গেল। হ্যাঁ, অনেক সময় এই জন্য যেটা বলা হয় যে যে কমন সেন্স এই সমস্ত বিষয়ে। তবে আমার যেটা মনে হয় অস্ট্রেলিয়া বেসিক আইডিয়া আমাদেরকে যেটা বলা হয়েছে যে আহ, এক মানুষ না হলেও আধা মানুষ দূরত্ব মেনটেন করা উচিত। আমি যখন বাংলাদেশে দেখি তখন আমার মনে হয় যে এক মানুষ দূরত্ব না হলেও মানুষ অ্যাটলিস্ট ট্রাই করে আধা মানুষ দূরত্ব মেনটেন করার জন্য। কিন্তু অনেক সময় যেটা হয় যে মানুষ চাইলেও অনেক কিছু করতে পারে না। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘন জনবসতিপূর্ণ দেশ, এবং সেখান থেকে আমি যখন ঢাকা থেকে অস্ট্রেলিয়া আসি বহু বছর আগে প্রথম, তখন আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল, যারা মানুষ গেল কোথায়, মানুষ গেল কোথায়। তখন এই জন্য যেটা হয় যে অস্ট্রেলিয়ায় যেভাবে আমরা খুব শক্তভাবে এই জিনিসটা মেনটেন করতে পারি, কারণ এটা আগে থেকে এখানে মেনটেন করা হয়। বাংলাদেশে যদিও অবশ্যই আমি বলবো যে আমরা মেনটেন করছি, কখনো কখনো লেস দেন 5% কেসে আছে হয়তো ওইটা মেনটেন করা সম্ভব হয়ে পড়ে না। ধন্যবাদ। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে টেলিফোনে। হ্যালো দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমি পারভিন সুলতানা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। জি, আমি ভিটামিন ডি খাইতে চাইতেছি আর কি, ডেলি রাত্রে একটা 2000 পাওয়ার। এটা 1 মাস খাওয়া যাবে কিনা করোনা ভাইরাস থেকে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য? আচ্ছা, আমরা ডক্টর রিয়াজ মোবারকের কাছে যেতে চাই। তিনি নিশ্চয়ই উত্তরটি দিবেন আমাদেরকে যে আসলে ভিটামিন ডি তিনি গ্রহণ করছেন এবং একটা আসলে বারংবার এই প্রশ্নের উত্তর দিচ্ছি আমরা। আর আমাদের শরীরের যে সার্বিক রোগ প্রতিরোধ শক্তি, সেইটির জন্য কিন্তু সব রকম ভিটামিন, মিনারেলস এবং সুষম খাদ্য, যেটা আমরা বলি ব্যালেন্স ডায়েট, এই যে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট, স্নেহ, শ্বেতসার এবং আমিষ জাতীয় খাদ্যের একটা কম্বিনেশন, এই সব কিছু মিলিয়ে এবং মিনারেলসগুলি, এগুলি কিন্তু ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা আমাদেরকে শক্তিশালী করবে রোগ প্রতিরক্ষার জন্যে। আর ভিটামিন ডি কিন্তু তারই একটা অংশ। আমরা কিছুদিন আগে পর্যন্ত দেখেছি যে আমাদের ধারণা ছিল যে ভিটামিন ডি নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না, কারণ আমাদের সারা বাংলাদেশ কিন্তু সূর্যের আলোয় প্লাবিত। তো আমরা ভিটামিন ডি নিয়ে চিন্তা করছি কখন আমরা দেখতে পেয়েছি যে অসংখ্য লোকের এবং অসংখ্য শিশুর ভিটামিন ডির কিন্তু অভাব। হয়তো আমাদের মেটাবলিক সিস্টেমটা, আমাদের যেটা ভিটামিন ডি তো কিডনিতে তৈরি হয় সূর্যের আলো দিয়ে, এই যে সিস্টেমটা তৈরি হওয়ার এখানে কোনো রকম জেনেটিক প্রবলেম থাকতে পারে বা রেশিয়াল প্রবলেম থাকতে পারে, সেটা নিয়ে আমরা কোনো রিসার্চ করিনি। তো আমাদের যেটা হচ্ছে যে এখন আমরা ভিটামিন ডি যে করোনা ভাইরাসের এগেনস্টে বা কোনো ভাইরাল ডিজিজের এগেনস্টে যে প্রতিরোধ করে, সেটা যে কোনো ভাইরাস হোক, যে কোনো ব্যাকটেরিয়া হোক, সেগুলোর এগেনস্টে অবশ্যই প্রতিরোধ করে। কিন্তু পার্টিকুলারলি করোনা ভাইরাসের জন্য আমাদের ভিটামিন ডি খেতে হবে এমন কোনো কথা নেই। তবে ভিটামিন ডি আমাদের এমনিতেই এখন খাওয়া উচিত। ভিটামিন ডি না, শুধু অন্যান্য ভিটামিনও আমাদের এখন খাওয়া উচিত, কারণ করোনা ভাইরাসের অভিজ্ঞতা আমাদের কিন্তু খুব স্বল্প সময়ের জন্য। আমি যদি বলি যে পৃথিবীর সবচাইতে বড় এপিডেমিওলজিস্ট যে রোগতত্ত্ববিদ, আমি রোগতত্ত্ববিদ্যায়ও কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা, যদি আমি এটা প্র্যাকটিস করি না, এখন আমি টোটালি এ ক্লিনিক্যাল পিডিয়াট্রিশিয়ান। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ভিটামিন ডি যে কাজ করে এমন কোনো বিশাল রিসার্চ কিন্তু আমাদের এখানে হওয়ার সুযোগ নেই, কারণ করোনা ভাইরাসের এই যে কদিন যাবৎ এসছে তার মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় রোগতত্ত্ববিদও যদি এটাকে বলে যে আমি জানি, তাহলে আমি বিশ্বাস করব না, কারণ এটার কোনো এভিডেন্স বেস বা কোনো র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল বা কোনো রকম একটা যদি আমাদের কি বলে যে ক্রস সেকশনাল স্টাডি, এই ধরনের যদি কিছু আমাদের করা হয় বা আমাদের যদি একটা এপিডেমিওলজিক্যাল স্টাডি করে যদি আমরা জানতে পারি যে এটা ভিটামিন ডি কাজ করে, তখন আমরা জোর গলায় বলতে পারবো যে ভিটামিন ডি কাজ করে। তবে আমি তাকে সাজেশন দেব যে ভিটামিন ডি কেন, সব রকম ভিটামিন যুক্ত জিনিসই আপনার খেতে হবে।
যুদ্ধ করার আচ্ছা, জন্য। আমরা আমরা এই বিষয়েও আসব যে ভিটামিন ডি বা যে কোনো ভিটামিন চিকিৎসকের পরামর্শ ব্যতীত খেলে আসলে কি হতে পারে সেই বিষয়ে আমরা ডক্টর তন্ময় চৌধুরীর কাছ থেকে জানবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে ফোনে একজন দর্শক আছেন। হ্যালো দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমার নাম কবির, তালতলা মার্কেট থেকে। জি, আপনার আমি প্রশ্নটি করুন। ওষুধ মানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ইবেরা নামে একটা ওষুধ বের করছে প্রতিরোধক হিসেবে, তো এটা কি আমি খেতে পারবো কিনা? আমি ডায়াবেটিসের রোগী। কি নাম প্রতিরোধক হিসেবে? ইবেরা। ও ইভেরা, আচ্ছা আচ্ছা, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। তো এটার উত্তর কি ডক্টর তন্ময় চৌধুরী দেবে নাকি? না, আমরা তন্ময় চৌধুরীর কাছে আমরা পরে ভিটামিন যাচ্ছে, কারণ ইভেরা বিষয়ে তো যাব। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ইভেরা হচ্ছে আইভোম্যাকটিন। এটা হলো একটা অ্যান্টি প্যারাসাইটিক ড্রাগ, বা এটাকে আমরা মূলত এটা কাজ করে হলো অঙ্কোসার্কিয়াসিস, আফ্রিকান যেটা ওই যে রিভার ব্লাইন্ডনেস বলে, যে পানি থেকে চোখ হওয়ার সময় যে সার্কিয়াসিস হয়, চোখ অন্ধ হয়ে যায় আফ্রিকান কি বলে যে লোকদের, সেটার জন্য মেইনলি এটা ব্যবহার করে। এছাড়াও অন্য প্যারাসাইটিক ডিজিজের জন্য ব্যবহৃত হয়। কিছু সংখ্যক বলবো না আমি, গুটি দুয়েক চিকিৎসক তারা এটা নিয়ে বলছে যে এটা রোগ প্রতিরোধক না, এটা রোগের প্রশমন করে, মানে রোগটাকে ভালো করে তারা বলছে। এখন অ্যান্টি প্যারাসাইটিক ড্রাগ কীভাবে ভাইরাসের এগেনস্টে কাজ করে সেটা আমার এটা জানা নেই। আর তারা যদি সেটা করেও থাকে, করতেও পারে অনেক সময়, এবং করেও যদি থাকে তাদের প্রপার একটা ট্রায়াল দিতে হবে, সেটাকে আমরা বলি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। কারণ এই ড্রাগটাকে কিছু সংখ্যক লোকের মধ্যে ট্রায়াল দিতে হবে যারা করোনা ভাইরাসে আক্রান্ত, আর কিছু সংখ্যক লোক যারা করোনা ভাইরাস আক্রান্ত তাদেরকে হয়তো প্ল্যাসিবো অন্য একটা জিনিস, একটা সুগার কিংবা কোটের একটা ট্যাবলেট বা কিছু একটা খাইয়ে দেখতে হবে যে কাদের মধ্যে বেশি খারাপ হয় বা কাদের ভালো হয় বেশি। এটা কম্পেয়ার করার পরই কিন্তু এটাকে আমরা বলি র্যান্ডমলি সিলেক্ট করি যেহেতু। আর কন্ট্রোল হলো যাদেরকে আমরা এই আইভারমেকটিন দিব না, সেগুলো কন্ট্রোল গ্রুপ। আর যারা হলো মানে যাদেরকে ইন্টারভেনশন করব তারা হলো তাদেরকে আমরা আইভারমেকটিন দিব। এদের সাথে কম্পেয়ার করেই কিন্তু আমরা দৃঢ় গলায় বলতে পারবো যে এটা কাজ করে। ধন্যবাদ। আমরা একটু ডক্টর তন্ময় চৌধুরীর কাছে যেতে চাই। আপনার কাছে দুটো প্রশ্ন পরপর থাকছে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ভিটামিন বা মাল্টিভিটামিনস অতিরিক্ত পরিমাণে খেলে আসলে সেটির সুফল বা কুফল কোনোটা থাকতে পারে কিনা বা কোনো ধরনের ক্ষতি হতে পারে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে যে অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে কোন কোন ধরনের অ্যান্টিবডি থেরাপি বা প্লাজমা থেরাপি, যেগুলো আসলে বাংলাদেশেও ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, সেরকম আসলে অস্ট্রেলিয়াতে চলছে কিনা এবং সেগুলোর আসলে ফলাফল কেমন? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে অবশ্যই আমি তো চিকিৎসক না, তবে আমাদের ইউনিভার্সিটিতে যেটা খুব স্পষ্ট সবাইকে বলা হয়েছে যে এই মুহূর্তে the best thing we can do or anyone else can do, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যেই ম্যান্ডেটেড ওষুধগুলো দেওয়া আছে সেগুলোকেই ফলো করা উচিত। দ্যাটস ইট। এক লাইনে সিম্পল মেমো করে সবাইকে বলা হয়েছে। এবং আমি আমার অনেক বন্ধু বান্ধব যারা বিভিন্ন দেশের ইউনিভার্সিটির প্রভাষক, তাদের অনেকের সাথে কথা বলি এবং সবাই প্রায় মোরাললেস একই কথাই বলছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিউর আবিষ্কারের ঘটনা ও গল্প বলা হচ্ছে, কিন্তু ইন রিয়ালিটি এখন পর্যন্ত as long as we are concerned, the World Health Organization যে সমস্ত জিনিস ওষুধগুলো বা যেগুলো তারা বলেছে যে করতে বা ইউজ করতে, সেগুলোই করা উচিত। এবং আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে যে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে আপনার প্রশ্নটা যদি আমি একটু ঘুরিয়ে বলি যে পার্থক্য কি করোনা ভাইরাসের অস্ট্রেলিয়া বাংলাদেশে পার্থক্য কি, গতকাল পর্যন্ত আমি প্রায় 6 জনের সাথে কথা বলেছি যারা বিভিন্ন দেশে এবং 3 জন অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাস নিয়ে এই মুহূর্তে গবেষণায় রয়েছেন। আমি তাদের সাথে ছোটখাটো কিছু কাজ করছি, বাট আমি মোরাললেস করোনা ভাইরাসের যে ইকোনমিক ইম্প্যাক্টটা সেই জিনিসটার উপরে কাজ করি। তো তাদের সাথে কথা বলতে বলতে একটা জিনিস বুঝছি যে সামথিং দে আর ভেরি কনসার্নড অ্যাবাউট, দ্য ভাইরাসটা বারবার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ভাইরাসটা বারবার চেঞ্জ হচ্ছে। আমার ব্রিটিশ একজন গবেষক আমাকে বলেছেন যে ভাইরাসটা এতবার চেঞ্জ হচ্ছে যে
তারা ধরে নিই যে তারা যদি কিওর যদি আবিষ্কারও করে, সেই কিওরটা যে কতটুকু কাজ করবে এ ভাইরাসের নেক্সট চেঞ্জ হয়ে যে নেক্সট আরেকটা ভাইরাসে সেটা গ্রো করবে, এই বিষয়গুলোর উপর চিন্তা করে সত্যি কথা বলতে কি করোনা ভাইরাস নিয়ে একটা ডেফিনিটিভ অ্যান্সার দেওয়া খুবই টাফ হয়ে যেতে পারে। তবে এই মুহূর্তে যেটা মনে হয় বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দুই দেশেই যে কারেন্ট ভাইরাসটি আমি যেটা চলছে, আমার ব্যক্তিগত মতামত যে সেটা বোধহয় মোরালেস সেম স্ট্রেন থেকে এসেছে, কারণ দুই জায়গাতেই যে মেডিকেল ট্রায়াল গুলো হচ্ছে এবং যে বিভিন্ন রিসার্চ কাজগুলো হচ্ছে, আমি যতটা সম্ভব ট্রাই করি যে ফলাফল গুলো বের করে সেগুলোকে কম্পেয়ার করার, জাস্ট টু হ্যাভ অ্যান আইডিয়া হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখন পর্যন্ত যা দেখছি তাতে আমার মনে হচ্ছে যে they are all the same, but what they are very worried about, there is a high possibility the virus might gonna change itself. ধন্যবাদ আমি এটার ধন্যবাদ কনটেক্সটে ডক্টর একটু আমি তাকে অ্যাড করতে চাই ডক্টর তন্ময়কে। সেটা হলো যে ভাইরাস কিন্তু অ্যাকচুয়ালি যে আমাদের যে ফ্লু ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেগুলোও কিন্তু চেঞ্জ হয়ে প্রতি বছর কিন্তু আসে। আমরা তার জন্য বলি অ্যাসর্টমেন্ট। অ্যাসর্টমেন্ট মানে হলো যে অ্যাসর্টেড বিস্কিট যেরকম থাকে, তেমনি 3-4 বছরের ভাইরাসের স্ট্রেইন মিক্স হয়ে টুকরো টুকরো হয়ে আরেকটা নতুন ভাইরাস তৈরি হয়। তো তেমনি কিন্তু এই করোনা ভাইরাসও হতে পারে, এবং তার জন্য আমরা যেটা করি যে প্রতি বছর কিন্তু ফ্লু ভ্যাকসিন কিন্তু ভিন্ন ফ্লু ভ্যাকসিন তৈরি করি। আমরা তৈরি করি গত 3 বছরের ফ্লু ভ্যাকসিনের ফ্লু ইনফেকশনের সেই ইনফেকশাস এজেন্ট দিয়ে তার এগেনস্টে কিন্তু আমরা ফ্লু ভ্যাকসিন তৈরি করি। উনি যেটা বললেন দ্যাটস ভেরি ট্রু। মিউটেশন হতে পারে, মিউটেশন হয়ে ভাইরাস নতুন রূপ ধারণ করতে পারে, কিন্তু আমাদের ওইভাবেই কিন্তু প্রোটেকশন দিতে হবে। কিন্তু এখন যে ভাইরাসটা আছে সেটার এগেনস্টে আমাদের শুধু একটি মাত্র 1 বছরের বা একটা সিজনের আমাদের এক্সপেরিয়েন্স, সেটাকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা এখন ভ্যাকসিন তৈরি করব। তারপরে নেক্সটে আবার যখন এটার অ্যাটাক হবে তখন কিন্তু আমরা এই দুইটাকে মিলিয়ে কিন্তু আরেকটা ভ্যাকসিন তৈরি করার জন্য আমরা সেই লক্ষ্য রেখেই কিন্তু আমরা আরেকটা ভ্যাকসিন তৈরি করব। এটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু ডক্টর তন্ময় চৌধুরী, যিনি অস্ট্রেলিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা অবশ্যই আপনার সঙ্গে আবার পরবর্তীতে যুক্ত হব। ডক্টর তন্ময় চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন করোনা ভাইরাসের আরও অনেক প্রশ্ন উত্তর নিয়ে ফিরবো। সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24। চলছে প্রশ্নোত্তরে করোনা ভাইরাস। আপনার সঙ্গে আছে আমি রিশাদ হাসান, এবং যথারীতি আমাদের সঙ্গে আছেন ডক্টর রিয়াজ মোবারক, আইসোলেশন বিভাগের প্রধান, ঢাকা শিশু হাসপাতাল। আমরা প্রথমে একটু একটা বিষয় যেতে চাই যে শিশুদের করোনা ভাইরাসে আক্রান্তের হার কেমন এবং তাদের সুস্থতা বা মৃত্যু, এই দুটো আসলে কীরকম দেখতে পাচ্ছেন? আমাদের স্ট্যাটিস্টিক অনুযায়ী কিন্তু আমরা আমাদের শিশুদের সংক্রমণটা কিন্তু অনেক বেশিভাবে দেখছি না। এর অর্থ নয় যে শিশুদের আক্রমণ হওয়ার হার কম। আমি বলবো যে শিশুরা মাইল্ডার, অনেক মৃদু এবং মডারেট এই অবস্থায় জ্বর সর্দি কাশি নিয়ে অনেক শিশু আসছে আমাদের কাছে। এবং এই শিশুগুলোকে কি হচ্ছে আপনার, এই শিশুগুলোর টেস্ট আমরা করানোর অতটা প্রয়োজনীয়তা বোধ করছি না, কারণ এটা খারাপ হয়ে যাচ্ছে না, ওরকম কিছু হচ্ছে না। মারাও চট করে ওকে নিয়ে আপনার আরেকটা মানে করোনা টেস্ট করতে যাচ্ছে না, যে কারণে। কিন্তু আমরা যদি প্রকৃত ফিগার ওয়েতে যদি আমরা টেস্টগুলি করি তাহলে কিন্তু শিশুদের সংখ্যা অসংখ্য পাওয়া যাবে। কিন্তু শিশুদেরকে আমরা টেস্ট করছি না কেন? কারণ শিশুরা বেশি খারাপ হয়ে যাচ্ছে না। আর এটা আমার মনে হয় যে প্রয়োজন নেই, এবং তাতে করে আরও ঝামেলা হবে। বরং যারা বেশি সাইন সিমটম নিয়ে বড় মানুষ, যারা বাইরে চলাচল করে বেশি, তাদের যদি টেস্ট করানো হয় বেশি তাহলে ভালো হবে। এটা হলো আমার একটা ধারণা। তবে এটা নিয়েও কিন্তু আমাদের স্টাডি করা উচিত। এবং আমরা কিন্তু এখন আমাদের যে কিট, সেটা কিট কিন্তু ইনাফ কিট না যে আমরা একটা স্টাডি করব, অসংখ্য শিশুকে নিয়ে একটা স্টাডি করব। আমাদের এখন হলো মানুষের শনাক্ত করাটাই ইম্পর্ট্যান্ট, যে কয়জন। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন ফোনে। হ্যালো দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম কাজী জিহাদুল আলম, আমি ব্রাউনবাড়িয়া থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে যে করোনা ভাইরাসে আক্রান্ত একজন ব্যক্তির প্রাথমিক চিকিৎসা কি হতে পারে? অনেক সময় টেলিভিশনে শুনেছি যে বাসায় থেকেই চিকিৎসা সম্ভব করোনা ভাইরাসের। আর চীন দেশে দেখলাম যে গরম ভাত দিয়ে তারা চিকিৎসা করছে। এই বিষয়ে যদি কিছু বলতেন, করোনা বাসায় থেকে কতটুকু সম্ভব চিকিৎসা? ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আচ্ছা, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। উত্তরটা অনেকবার অনেকে দিয়েছে এবং আমার চেয়ে ভালো করেও দিয়েছে, তার জন্য আমার এখন নতুন করে দিতে হচ্ছে আপনার জন্যে। সেটা হলো যে করোনা ভাইরাসের আক্রমণ যদি মারাত্মক হয় তাহলে এক ধরনের ট্রিটমেন্ট, করোনা ভাইরাসের আক্রমণ যদি মাইল্ড হয় তার এক ধরনের ট্রিটমেন্ট, বা মডারেট হয় আর সেটা এক ধরনের ট্রিটমেন্ট। এখন আমরা কি ধরনের ট্রিটমেন্ট, সেটা কি ধরনের আক্রমণ, সেটা আমরা আগে জেনে নিতে হবে। এখন যদি খুব মৃদু আক্রমণ হয় বা আমরা যদি পজিটিভ পাই, অনেকে আছে নন সিমটোম্যাটিক পজিটিভ, অনেক লোকে আছে কোনো রকম সাইন সিমটম নাই, নর্মাল। আমার মতো একটা লোক, আমার নাক থেকে পরীক্ষা করলেন, পরীক্ষা করে দেখলেন আমি পজিটিভ, তাহলে তো আমি বাসায় আইসোলেটেড থাকবো, যে অন্যকে যাতে আমরা ইনফেক্ট না করি। বাসায় আমরা একটা ঘরের মধ্যে থাকবো, খুব সাবধানে থাকবো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বুড়ো মানুষদের সরিয়ে দেব, এই ধরনের একটা কিছু করব। আর আরেকটা হলো যে যারা খারাপ হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, এখন ঘরে ঘরে অনেকে যারা অ্যাফোর্ড করতে পারে তারা কিন্তু পালস অক্সিমিটার কিনে নিচ্ছে, যেটা দিয়ে আমাদের অক্সিজেন স্যাচুরেশন এবং পালস রেট আমরা মেপে নিচ্ছি। এবং এই ধরনের লোকজনদেরকে কিন্তু আমাদের হাসপাতালে ভর্তি করতে হবে। আর বাসায় যে প্রাথমিক চিকিৎসা, সেটা আর কিছু না, যে কোনো ভাইরাল ইনফেকশনের জন্য। ভাইরাল ইনফেকশন এমন আহামরি একটা কিছু জিনিস না, আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে, আমাদের গরম চা খেতে হবে, তারপর লেবু, তারপর কি বলে আদা দিয়ে চা খেতে হবে, তারপর কি বলে যে সুষম খাদ্যটা মেনটেন করতে হবে, একটু জ্বর হলে জ্বরের জন্য প্যারাসিটামল খেতে হবে। তো এই ধরনের যদি চিকিৎসা আমরা করতে পারি, বা একটু সর্দি কাশি যখন পড়বে তখন আমরা একটা অ্যান্টিহিস্টামিনিক খেতে পারবো। তো এই ধরনের, এবং আমরা মূলত আইসোলেটেড থাকবো এবং মানে ভিন্ন থাকবো। যদি আমাদের ঘরের মধ্যে কোনো জায়গা না থাকে তাহলে আমরা কি করব, চিলে কোঠায় গিয়ে থাকবো। এরকম একটা কিছু আমাদের করতে হবে যাতে তার সান্নিধ্যে ভালনারেবল পিপলগুলি যাতে আসতে না পারে। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। হ্যালো দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আমরা আপনাকে আলাইকুম। শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমি কামাল হোসেন বলছিলাম ঢাকা থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে এখন যে সিজনটা আছে, বৃষ্টির সিজনটা, এবং বৃষ্টি হচ্ছে সাথে ঠান্ডা এবং জ্বর, এগুলো যে মানুষের ভিতরে আসতেছে, তো আমি ডক্টর ইয়াস স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে এখন আমরা আইডেন্টিফাই করবো কিভাবে যে ঠান্ডা গরমের যে জ্বর এবং করোনার অসুস্থতা, এই দুইটার মধ্যে আমরা কাশি, জ্বর, হাসি, এটা তো ওই সিজনাল কারণেও হচ্ছে, করোনার কারণে হচ্ছে, তো এইটা জাস্ট আইডেন্টিফাই করার উপায়টা কি? আচ্ছা, ওনার প্রশ্নটা হচ্ছে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন উনি, যে ইজ কনফাউন্ডিং ইস্যু আর কি। হ্যাঁ, এই ইস্যুটা নিয়ে কিন্তু আমরা যথেষ্ট চিন্তার ব্যাপার আছে। সেটা হলো যে আমরা সাধারণ সর্দি, কাশি, জ্বর, এটি কিন্তু এই সিজনে প্রচুর হয়। তার সাথে আমরা করোনাকে ডিফারেন্সিয়েট করব কি করে? আমার মতে করোনাকে ডিফারেন্সিয়েট করার তো দরকার নাই। করোনাও কিন্তু এক ধরনের ভাইরাস, ওই সর্দি, কাশি, জ্বর কিন্তু ভাইরাস থেকেই হচ্ছে। আমাদের তখনই ডিফারেন্সিয়েট করার দরকার হচ্ছে যখন আমরা অনেক সাইন সিমটম সেগুলি আমরা বেশি পাচ্ছি এবং খারাপ হয়ে যাচ্ছে তখন। এখনকার এই সময় সর্দি, কাশি, জ্বর হলে আমরা যদি মনে করি যে পরীক্ষা করাতে হবে, পরীক্ষা করে আমরা ডিফারেন্সিয়েট করে নিব, কিন্তু আমরা এমনি কিন্তু এটাকে ডিফারেন্সিয়েট করতে একদমই পারবো না। আমাদের যে কোনো ভাইরাসের অসুখের জন্য যে ট্রিটমেন্ট বা যে চিকিৎসা, যে ব্যবস্থাপত্র করা হয়, সেটাই কিন্তু করোনার এই সামান্য ইনফেকশনের জন্য আমরা সেটা করব। আর আমাদের এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য মাথা ব্যথা তো আমাদের দরকার নেই। আমাদের দরকার তখন যখন এই অসুখটা, করোনা হোক, ফ্লুতেও তো অনেক লোক মারা যায়, অনেক বুড়ো মানুষ তো ইনফ্লুয়েঞ্জাতে অনেক, গত বছর তো অনেক লোক মারা গেছে সারা পৃথিবীতে, আমাদের এই অঞ্চলে না,
ইউরোপ, অন্যান্য আমেরিকা, অঞ্চলে। ওসব জায়গায়। কিন্তু সেটা আমাদের করতে হবে কি, যে যেটা এটা নিয়ে চিন্তা না করে আমাদের ভাবতে হবে যে এটা খারাপের দিকে গেলে, সেটা করোনা হোক আর যাই হোক, আমাদের তখন হসপিটালাইজেশন চিন্তা করতে হবে। অনেক ধন্যবাদ। আমরা আরও বেশ কিছু কথা বলবো। আমরা যখন বিরতির পর আবারও ফিরবো, তখন আমরা কথা বলবো করোনা ভাইরাসের যারা নীরব ঘাতক বা নীরব বাহক তাদেরকে নিয়ে। সঙ্গে থাকুন, ফিরছে একটু পর। দেখছেন নিউজ 24, চলছে প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আপনার সঙ্গে আছে আমি রিশাদ হাসান এবং আমাদের সঙ্গে আছেন আমাদের অতিথি ডক্টর রিয়াজ মোবারক, আইসোলেশন বিভাগের প্রধান, ঢাকা শিশু হাসপাতাল। আমরা বিরতিতে যাবার আগে আমরা বলছিলাম যে আমরা একটু করোনা ভাইরাসের নীরব বাহক তাদেরকে নিয়ে কথা বলতে চাই। আসলে নীরব বাহক কারা হতে পারেন এবং আসলে একজন মানুষ তিনি আসলে নীরব বাহক কিনা সেটি তিনি আসলে কিভাবে বুঝবেন? আসলে নীরব বাহক মানে নীরব, সাইলেন্ট। তা এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই, তবে বোঝার কিছুটা উপায় অন্তত আছে। সেটা কি? সেই বাহক যদি ঝুঁকিপূর্ণ জায়গায় বিচরণ করে বা ঝুঁকিপূর্ণ একটা কাজ করে, যেমন আমি নিজে একজন নীরব বাহক হতে পারি, কারণ আমি রোগী দেখি, আমি হাসপাতালে যাই, তো সুতরাং আমার নীরব বাহক হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আমাকে কিন্তু সচেতন হতে হবে নিজেকে যে আমি নীরব বাহক হতে পারি। তবে নীরব বাহক মানেই নীরব ঘাতক সেটা আমি বলবো না, যে সব নীরব বাহকরাই কিন্তু নীরব ঘাতক হয় না, তবে নীরব ঘাতক হতে পারে। যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির মধ্যে হয়তো 7 দিনের জন্য একজন নতুন হাউস অতিথি হেল্প আসলো, আসার পরে হয়তো সে পুরন হাউস হেল্প তার দেশে চলে গেল কোনো কাজে। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, আমার এক বান্ধবী ডাক্তারের মার যেটা হয়েছে, এবং তাদের বাসায় কোনো করোনা সংক্রমণ ছিল না, এবং কিছুদিন পরে দেখা গেল যে তার মার করোনা সংক্রমণ আছে, অথচ সেই মহিলার কিন্তু কোনো কিছুই হয়নি। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের, কারণ ওই মহিলা তো কখনোই সচেতন হবে না, সে হয়তো করোনা নিয়ে যে ঢুকেছে বা সে ঝুঁকিপূর্ণ লোকজনের সাথে মিশেছে সেটা ইস্যু না। এই ব্যাপারে কিন্তু সচেতন হতে হবে আমাদেরকে। আমরা কিন্তু যে কোনো লোককে, এই রকম একজন বয়স্ক মানুষকে পরিচর্যা করার জন্য এন্ট্রি দিব না। এই মুহূর্তে কিন্তু কিছু কিছু স্যাক্রিফাইস আমাদের করতে হবে, এবং নীরব বাহক যখন নীরব ঘাতক হবে তখন কিন্তু আর করার কিছু থাকবে না। তার জন্য আমাদের নিজেদেরই কিন্তু যথেষ্ট সচেতন হতে হবে যে তাকে আমরা বাড়ির মধ্যে এন্ট্রি দেব, কিভাবে এন্ট্রি দেব, আদৌ এন্ট্রি দেব কিনা, বা আমরা তার সাথে মিশবো কিনা, এই ধরনের জিনিস। আচ্ছা, আমরা দুটো ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে একটু কথা বলতে চাই। একটি হচ্ছে প্লাজমা থেরাপি, যেটা ক্লিনিক্যাল ট্রায়াল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে, এবং আরেকটি হোমিওপ্যাথির কিছু ক্লিনিক্যাল ট্রায়াল, সম্ভবত বেশ কিছু ঔষধও বেরিয়েছে। তো আসলে এগুলো প্রতিরোধক ওষুধ বেরিয়েছে, এগুলোর সাকসেস রেট এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত নয়, কিন্তু তারপরেও কখনো কখনো অনেক সাকসেস রেট শোনা যাচ্ছে। এবং সেক্ষেত্রে যে সমস্যাটি এখনো পর্যন্ত চিকিৎসকরা বলছেন সেটি হচ্ছে যে হাসপাতালে রোগীরা বলছেন যে আমার রোগীকে প্লাজমা থেরাপি দিতে হবে, আমার রোগীর অবস্থা সিরিয়াস হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধের যে দোকানগুলো রয়েছে বা চেম্বারগুলো রয়েছে সেখানে মানুষের ভিড়, ওষুধের নাম জেনে গেছে এবং সেই ওষুধ কিনতে চাচ্ছে। এই দুটো বিষয় আমাদেরকে একটু বলবেন। আচ্ছা, আমরা যখন খুব খারাপ অবস্থায় পড়ি স্বাস্থ্যগত কারণে বা যে কোনো কারণে, তাহলে আমরা কি করি? আমরা অনেক বেশি শিক্ষিত লোকরাও অনেক সময় দেখি যে কি করি, আমার বাচ্চা মরে যাচ্ছে, আমরা কিন্তু হুজুরের কাছেও যাই, আমরা কিন্তু একজন রাস্তার ফকিরের কাছেও যাই, বা আমরা রাড়ি বাড়ি যেটা বলে, যেখানে দিয়ে আপনার সিঁদুর পড়া ইত্যাদি অনেক কিছু দেয়, তাদের কাছেও কিন্তু আমরা যাই। তো তেমনি আমাদের এখন কিন্তু যখন একজন কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, আমাদেরই ঘনিষ্ঠ এক বন্ধু কিংবা ঘনিষ্ঠ আত্মীয়, সে যখন অনেক খারাপ হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা প্লাজমা থেরাপি অবশ্যই দেব।
কারণ আমরা প্লাজমা থেরাপি দেবো এই কারণে যে তাকে আমার শেষ বাঁচানোটা বাঁচাতে হবে, এটা ইম্পর্টেন্ট জিনিস। আমি হোমিওপ্যাথির ইস্যুটা পরে যাচ্ছি। তো প্লাজমা থেরাপিটা যেটা হচ্ছে যে প্লাজমা কার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এমন একজন লোকের, তার আমাদের হাতে একটু সময় কম আছে, আচ্ছা, আমি আমি যদি একটু সংক্ষেপে শুনতে চট পারি। করে দিচ্ছি। করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে এমন একটা লোকের, তার অ্যান্টিবডি আছে, সেটা দিয়ে তাকে আমরা ট্রিটমেন্ট করছি। অবশ্যই আমরা সেখানে প্লাজমা থেরাপি আমরা দিতে পারি, কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল প্রপারলি না হলে প্লাজমা থেরাপিকে এস্টাবলিশ করা যাবে না যে প্লাজমা থেরাপি সত্যি সত্যি আমাদের করোনা ভাইরাসে আক্রান্তদের কাজ করে। আর হোমিওপ্যাথির ব্যাপারটা, যেহেতু আমি হোমিওপ্যাথি সম্পর্কে খুব কম জানি, হোমিওপ্যাথির ব্যাপারটা আমি ঠিক ওই কবিরাজি ওষুধ কিংবা টোটকা ফোটকা ওই ওষুধের সাথে মিলাতে চাই না। হোমিওপ্যাথি ইজ এ প্রপার মেডিসিন, এবং সেখানে যদি কোনো কিছু থাকে যে প্রতিষেধক, তাহলে অবশ্যই আমরা ব্যবহার করব। কেন করব না? কারণ আপনার জার্মানিতে হোমিওপ্যাথি মেডিসিন খুবই বেশি অথেন্টিক একটা মেডিসিন হিসাবে মানুষ ব্যবহার করে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আপনার আরেকটা জিনিস যেটা করতে হয়, আমি বোধহয় আমি সংক্ষেপেই করছি যদি সময় না থাকে, জি, সেটা হলো যে একেবারেই সময় সংক্ষেপ হ্যাঁ, আমাদের হাতে। সেটা হলো যে হোমিওপ্যাথি মেডিসিনের যদি প্রতিষেধক সত্যিই কাজ করে, সেটারও কিন্তু র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল লাগবে, সেটারও কিন্তু একটা এপিডেমিওলজিক্যাল ট্রায়াল বা ক্লিনিক্যাল ট্রায়াল কিন্তু আমাদের প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ। যেহেতু এই ভাইরাসটা একেবারেই নতুন, সেক্ষেত্রে দীর্ঘ সময় তো আসলে ট্রায়ালের প্রয়োজন হবে নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই দীর্ঘ সময়ের প্রয়োজন হবে, এবং একটা নির্দিষ্ট ট্রায়ালের কতগুলি নিয়ম কানুন আছে, এথিক্যাল ইস্যুজ আছে, সেগুলিকে মেনটেন করে কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। অনেক ধন্যবাদ ডক্টর রিয়াজ মোবারক। দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিদায়।